1909 সালে যে মোল্লে মিন্টো সংস্কার শাসন সংস্কার আইন জারি হয়েছিল, সেই 1909 সালে মোল্লে মিন্টো শাসন সংস্কার নিয়েই আজ আমাদের আলোচনা। আমরা জানি এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আগমন এবং পরবর্তীকালে পোহালে সর্বোপরি বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। 1757 সালের পর বাংলাদেশ থেকে শুরু করে সারা ভারতবর্ষে ইংরেজদের বিজয় রথ ক্রমশ সম্প্রসারিত হয় এবং এই সম্প্রসারণের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর নিয়ন্ত্রণ চালু করার জন্যে 1773 আরোপ করেছিল রেগুলেটিং অ্যাক্ট, এবং সেই রেগুলেটিং অ্যাক্টের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ব্রিটিশ পার্লামেন্ট একটা নিয়ন্ত্রণ জারি করেছিল। কিন্তু আমরা দেখব 1757 সাল থেকে 1857 সাল, এই 100 বছরের ইতিহাসে ইংরেজরা ধীরে ধীরে পলাশির যুদ্ধের পর থেকে 1764-তে বক্সারের যুদ্ধ, 1765-তে দেওয়ানি লাভ, এই দেওয়ানি লাভের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদিকে যেমন তাদের সামরিক দক্ষতার পরিচয় দিয়েছিল, পাশাপাশি দেওয়ানি আদায়ের ফলে রাজস্ব আদায়ের অধিকার লাভ করার পরিপ্রেক্ষিতে তারা অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হলো, সমৃদ্ধ হলো। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তাদের যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন রণকৌশল নির্ধারণের ক্ষেত্রে যে অর্থের প্রয়োজন, সেই অর্থের যোগান তারা পেতে শুরু করলো দেওয়ানি লাভের মধ্যে দিয়ে, অর্থাৎ তারা মাছের তেলে মাছ ভাজতে শুরু করল। আমরা দেখব শুধু বাংলা, বিহার, উড়িষ্যা নয়, পরবর্তীকালে মহীশূরকে কেন্দ্র করে হায়দার আলী টিপু সুলতানের যুদ্ধ, ইঙ্গ মহীশূর দ্বন্দ্বে তারা মহীশূরকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করল। মহারাষ্ট্রের ইতিহাসেও আমরা দেখেছি, সেখানে পেশোয়াদের মধ্যে দ্বন্দ্ব, অশান্তি প্রবেশের মধ্যে দিয়ে তারা পরবর্তীকালে মহারাষ্ট্রকেও দখল করল, ব্রিটিশ সাম্রাজ্যের সম্প্রসারণ হলো। আমরা দেখব পাঞ্জাবে শিখ শক্তিকে তারা কখনো সন্ধির মধ্যে দিয়ে, কখনো বিভিন্ন কূটকৌশলের মধ্যে দিয়ে পাঞ্জাবকে গ্রাস করল, ব্রিটিশ সাম্রাজ্যের আয়তন বৃদ্ধি পেল। এইভাবে অযোধ্যা থেকে শুরু করে, ঝাঁসি থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে সমস্ত আঞ্চলিক রাজ্য এবং দেশীয় রাজ্যের অস্তিত্ব ছিল, সেইগুলি তারা এক এক করে দখল করল, সারা ভারতবর্ষে তাদের উপনিবেশে পরিণত হলো। শুধু যুদ্ধের মধ্যে দিয়ে নয়, আমরা দেখব দুই ব্রিটিশ নগ্ন সাম্রাজ্যবাদী শাসক হিসেবে যারা পরিচিত, সেই লর্ড ওয়েলেসলি তার অধীনতামূলক মিত্রতা নীতির মধ্যে দিয়ে
লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির মধ্যে দিয়েও কুশাসনের অভিযোগে তারা বিভিন্ন রাজ্য গ্রাস করেছে। ফলে একদিকে তারা যুদ্ধনীতি, অন্যদিকে রাজনৈতিক কূটকৌশল, ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে দিয়ে সারা ভারতবর্ষকে তারা গ্রাস করেছে। ভারতবর্ষ হয়ে পড়েছে তাদের উপনিবেশ। এই 100 বছরের ইতিহাসে আমরা শাসনের নামে যে শোষণ, তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ প্রতিকারের জন্যে স্বতঃস্ফূর্তভাবে কৃষক আন্দোলন সংগঠিত হয়েছে। তার পরবর্তীকালে 1857 সালে যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানে ইংরেজরা ভীত হয়ে পড়ল, সন্ত্রস্ত হয়ে পড়ল। কি করে এই সুবিশাল ভারতবর্ষকে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে ইংরেজদের ইংল্যান্ডের উপনিবেশে পরিণত করা যায়, ধরে রাখা যায় ভারতবর্ষকে, ভারতবর্ষের বাজারকে, সেই চিন্তা ভাবনা ইংরেজরা শুরু করল। এর পরিণতি হিসেবে 1858 সালে ভারত শাসন আইনের মধ্যে দিয়ে তারা ভারতবর্ষকে নিজেদের দখলে নিয়ে আসলো, ব্রিটিশ পার্লামেন্টের অন্তর্ভুক্ত হলো। 1858 সালে ইংল্যান্ডের পার্লামেন্ট যে ভারত শাসন আইন পাশ করলো, তার ফলে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসনাধিকার তার অবসান ঘটল এবং ভারতবর্ষের শাসনতান্ত্রিক ক্ষমতা অর্পিত হলো ব্রিটিশ পার্লামেন্টের হাতে। সেখানে কি হলো? একজন ভারত বিষয়ক মন্ত্রী, যাকে বলা হয় ভারত সচিব, ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, তিনি রাজপ্রতিনিধির মধ্যে দিয়ে ভাইসরয়ের মাধ্যমে, ভাইসরয় মানে রাজপ্রতিনিধি, এই ভাইসরয়ের মাধ্যমে ভারতবর্ষ পরিচালনার দায়িত্ব সেই অর্থে অর্পিত হলো ব্রিটিশ পার্লামেন্টের হাতে 1858 সালে ভারত শাসন আইনের মধ্যে দিয়ে। এই ভারত শাসন আইনে ভারতীয়দের শাসনতান্ত্রিক কোনো অধিকার ছিল না। ভারতবর্ষ শাসন করতে গেলে ভারতীয় প্রতিনিধিদের যে মতামত, সেগুলির কোনো ব্যবস্থা ছিল না। তদুপরি 1858 সালে ভিক্টোরিয়ার ঘোষণাপত্র, যে ঘোষণাপত্রের মধ্যে দিয়ে ভারতীয়দের পুঞ্জীভূত অসন্তোষকে লঘু করার চেষ্টা হয়েছিল, সেই মহারানীর ঘোষণাপত্র বাস্তবায়িত হলো না। কার্যক্ষেত্রে সেটা কাগুজে ব্যাগ হয়ে থাকলো। যোগ্যতা অনুযায়ী ভারতীয়দের মধ্যে কেউ কেউ সামান্য অংশ হয়তো সরকারি চাকুরির ক্ষেত্রে একটা সুযোগ সুবিধা পেয়েছে, কিন্তু শাসনতান্ত্রিক ক্ষেত্রে, ভারতবর্ষ পরিচালনার ক্ষেত্রে কোনো ভারতীয় প্রতিনিধির অংশগ্রহণ ছিল না, উপস্থিতি ছিল না। এই জায়গায় 1858 সালের যে ভারত শাসন আইন, সেই ভারত শাসন আইনের গঠনগত এবং বিভিন্ন ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য আরেকটি ভারত শাসন আইন জারি হলো 1861 সালে। সেই ভারত শাসন আইনে
যদিও কিছু অধিকার দেওয়া হলো, কিন্তু নির্বাচনের কোনো বিষয় ছিল না, ছিল মনোনয়নের বিষয়। বড়লাট তার আইন পরিষদে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রাসবিহারী বসু, আশুতোষ মুখোপাধ্যায়, গোপাল কৃষ্ণ গোখলে, তারা মূলত পরোক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত হলেও 1861 এই ভারত শাসন আইন মূলত লোক দেখানো ছাড়া আর কিছুই ছিল না। ঐতিহাসিক বিপিনচন্দ্র এই ভারত শাসন আইনকে একটি ধাপ্পাবাজি আইন বলে মন্তব্য করেছেন। ফলে আবার 1892 সালে সেই ভারত শাসন আইনের সংশোধন করা হলো, কিন্তু সেখানেও ভারতীয়দের নিজস্বতা বলে কিছু ছিল না। বড়জোর তারা জনস্বার্থে কিছু আলোচনার সুযোগ পেত, বাজেটে উপস্থিত হতে পারত, আলোচনা করতে পারত, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তাদের কোনো অধিকার ছিল না। ইতিমধ্যে ভারতবর্ষের রাজনীতিতে পট পরিবর্তন শুরু হয়ে গেছে। স্বাভাবিকভাবেই ইংল্যান্ড, ব্রিটিশ পার্লামেন্ট ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের মঙ্গল কামনায় ভারতীয়রা যাতে শাসনতান্ত্রিক ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধে পায়, জনমতের চাপে উত্তাল রাজনীতির মধ্যে বাধ্য হয়েছিল আর একটি ভারত শাসন আইন পাশ করতে 1909 সালে। যে ভারত শাসন আইন মূলত মোরলে মিন্টো শাসন সংস্কার নামে পরিচিত। সেই সময় ভারত সচিব ছিলেন মোরলে এবং বড়লাট ছিলেন, ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো। তাদের নামকরণেই এই ভারত শাসন আইনের নাম হয়েছিল মোরলে মিন্টো শাসন সংস্কার। কি ছিল এই মোরলে মিন্টো শাসন সংস্কারের পটভূমি? কোন পটভূমিতে মোরলে মিন্টো শাসন সংস্কারের মধ্যে দিয়ে ভারতের এক শাসনতান্ত্রিক রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে ভারতীয়দের দাবি, ভারতীয়দের চাহিদা কিছুটা পূর্ণ করতে পেরেছিল? আমরা জানি, যেটা বললাম, 1858 সালে মহারানীর ঘোষণাপত্র কার্যকরী হলো না। স্বাভাবিকভাবে উদীয়মান যে মধ্যবিত্ত বুদ্ধিজীবী সম্প্রদায়, যারা দীর্ঘদিন ধরে ইংরেজদের দেবতা জ্ঞানে অনুসরণ করছিল, সেই মধ্যবিত্ত বুদ্ধিজীবী সম্প্রদায়ের ব্রিটিশ মোহমুক্তি এক অস্থির রাজনীতির জন্ম দিয়েছিল। আমরা জানি 1885-তে প্রতিষ্ঠিত হল ভারতের জাতীয় কংগ্রেস। সারা ভারতবর্ষে বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে সভা সমিতির মধ্যে দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং জনমত তৈরি করার ক্ষেত্রে যে ভূমিকা পালন করছিল, শেষ পর্যন্ত সেই চাহিদাকে সুসংহত রূপ দেওয়ার জন্যে ভারতের জাতীয় কংগ্রেসের জন্ম হলো এবং তারাও ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসকে, ভারতের শাসনতান্ত্রিক পরিচালনার ক্ষেত্রে যাতে ভারতীয়দের অংশগ্রহণ সম্ভব হয় তার জন্য দাবি দাওয়া পেশ করতে শুরু করল। আমরা দেখব 1905 সালে
লর্ড কার্জনের যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, তার আগে লর্ড কার্জনের কলকাতা কর্পোরেশন আইন, 1904 সালে বিশ্ববিদ্যালয় আইন প্রভৃতির কারণে ইতিমধ্যেই একটা জনরোষ তৈরি হয়েছিল। সেই জনরোষকে চুপ করানোর জন্যে এবং 1905 সালে যে বঙ্গভঙ্গ বিরোধী আইন, বয়কট আন্দোলন, স্বদেশী আন্দোলন, সেইগুলিকে কেন্দ্র করে যে বাংলায় উত্তাল রাজনীতি শুরু হয়েছিল, শেষ পর্যন্ত সেই অশান্ত পরিবেশকে মোকাবেলা করার জন্যে উদীয়মান বাংলা তথা ভারতের জাতীয়তাবাদকে দুর্বল করার জন্যে তাদেরও মনে হয়েছিল একটা কিছু শাসনতান্ত্রিক সংস্কার, বাস্তবসম্মত শাসনতান্ত্রিক সংস্কারের প্রয়োজন। আমরা দেখব এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে 1907 সালে কংগ্রেসের মধ্যে যে নরমপন্থী এবং চরমপন্থী দুটো ভাগ হয়ে গেল, সেই চরমপন্থী আন্দোলনের হাত ধরে বাংলা, পাঞ্জাব, মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় যে বিপ্লববাদের জন্ম হলো, তার ফলে নরমপন্থী কংগ্রেসের নেতৃত্বে যে আন্দোলন, তার চেয়েও আরও সুসংগঠিত আন্দোলন শুরু হলো চরমপন্থার বিকাশের সাথে সাথে। ইতিমধ্যে 1906 সালে আগা খান নেতৃত্বে একদল মুসলিম সম্প্রদায় লর্ড মিন্টোর সাথে আলোচনার মধ্যে দিয়ে মুসলমানদের জন্য যে স্বতন্ত্র নির্বাচনের দাবি করেছিল এবং 1906 সালে ঢাকায় নবাব সলিমুল্লাহর ঘরে যে মুসলিম লীগের জন্ম হলো, যার ফলে বাংলা রাজনীতি আরও বেশি ব্রিটিশ বিরোধী রাজনীতিতে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে পরিণত হলো। স্বাভাবিকভাবে উত্তাল রাজনীতি, ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, তাকে দুর্বল করতে হবে, বাংলার জাতীয়তাবাদকে দুর্বল করতে হবে, আন্দোলনকে মোকাবেলা করতে হবে, বিভিন্ন আন্দোলনকে। এই রকম একটি জায়গায় ইংরেজরা উপলব্ধি করেছিল যে আর ঠেকিয়ে রাখা সম্ভব নয়। ভারতীয় শাসনতন্ত্রে, ভারতের পরিচালনার ক্ষেত্রে ভারতবর্ষকে ভারতীয়দের মতামত গ্রহণের একটা সুযোগ অবশ্যই দিতে হবে, ভারত পরিচালিত হবে। সুতরাং সেই ভারতবর্ষের মানুষকে দেশ পরিচালনার অংশীদার করতে হবে, এই বাস্তব সত্যটা ইংল্যান্ড উপলব্ধি করলো, ব্রিটিশ পার্লামেন্ট উপলব্ধি করল। এইরকম এক পটভূমিতেই 1909 সালে মোল্লে মিন্টো সংস্কার ভারত শাসন আইন পাশ করানো হলো এবং সেই আইনের ফলে দেশ পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় আইন পরিষদ, প্রাদেশিক আইন পরিষদগুলিতে কিভাবে মনোনয়নের পাশাপাশি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা যায়, সেই ভাবনা চিন্তার পরিণতি হিসেবে 1909 সালের মোল্লে মিন্টো সংস্কার বা ভারত শাসন আইন। এই ভারত শাসন আইনে যে পটভূমি আমরা আলোচনা করলাম, সেই ভারত শাসন আইনের যে বিষয়বস্তুগুলো এবং তার গুরুত্ব কী ছিল, এই বিষয়ে আমরা পরের এপিসোড নাম্বার 2-এ আলোচনা করব।